সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসটি গ্রামারের ক্লাস। ইতিমধ্যে আমি লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে যে 0 to হিরো ব্যাচ নামে গ্রামারের কোর্সটি আরম্ভ করেছি, সেখানটায় একদম গোড়া থেকে, অর্থাৎ একদম গোড়া থেকে ইংলিশ গ্রামার খুব সহজে আলোচনা করা হয়। চাইলে তুমি লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে 0 to হিরো ব্যাচ নামে যে প্লে লিস্ট আছে সেখানটায় ক্লিক করে গ্রামারের ক্লাসগুলি করে আসতে পারো। আমি আশা রাখছি সেই ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। তো মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে সবাইকে স্বাগত জানাই লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে। যারা নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হলে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো আর বেশি দেরি না করে আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনার বিষয় সেন্টেন্স, অর্থাৎ আজকে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করব। আজকে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি কয়েকটি টপিক ওয়াইজ আলোচনা করব। প্রথমে সেই টপিকগুলো আমি বোর্ডে তুলে দিয়েছি, সেই টপিকগুলো তোমরা দেখতে পারো। টপিকগুলো জেনে নিলে কি হবে, আমার যেমন বোঝাতে সুবিধা হয় তোমাদেরও বুঝতে সুবিধা হবে। দেখো, ইন্ট্রোডাকশন। প্রথমে আমি সেন্টেন্সের কিছু ইন্ট্রোডাকশন বা সেন্টেন্স সম্পর্কে কিছু প্রারম্ভিক তথ্য প্রদান করব। তারপরে আমরা জানবো সেন্টেন্স কাকে বলে, বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ। সেন্টেন্স কাকে বলে, এই যে সেন্টেন্স বা বাক্য, এটাকে সেন্টেন্স বা বাক্য কাকে বলে, এর বৈশিষ্ট্য কি কি, উদাহরণ সহ আমরা এটা জানবো। আর টপিক 3 তে আছে কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়, এটা আমরা টপিক 3 তে জানবো। টপিক 4 এ প্রতি প্রকার সেন্টেন্সের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং গঠন, উদাহরণ সহ আলোচনা করব। প্রতি প্রকার সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স 5 প্রকারের হয়, সেই প্রতি প্রকার সেন্টেন্সের 5 প্রকার সেন্টেন্সের সংজ্ঞা জানবো, বৈশিষ্ট্য জানবো, গঠন জানবো, উদাহরণ সহ। প্রত্যেকটি জিনিস আমরা উদাহরণ সহ আলোচনা করব, যাতে তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা না থাকে। এরপরে আমরা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ বা পজিটিভ আর নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ, এই দুটো ভাগ আমরা জানবো। কারণ প্রতিটি সেন্টেন্সকে দু ভাগে ভাগ করা হয়, এই পজিটিভ আর নেগেটিভে। তৃতীয়তে আমরা এবার 6 নম্বর টপিকে আমরা জানবো, 6 নম্বর টপিকে আমরা প্র্যাকটিস করব। কিছু সেন্টেন্স আমি দেব, সেগুলো তোমাদের চিনতে হবে যে এটা কি সেন্টেন্স, অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ ম্যান। আমি এতক্ষণ যে ক্লাসটা করাবো, সেই ক্লাসটার ফলে তুমি কতটা কি বুঝতে পেরেছো, এর জন্য আমি প্র্যাকটিসের জন্য কিছু সেন্টেন্স দেব, তোমাকে সেগুলো চিনতে হবে যে কোনটা কি ধরনের সেন্টেন্স। তাহলে আমি প্রথমে ইন্ট্রোডাকশন বলব, প্রারম্ভিক তথ্য, সেন্টেন্স কাকে বলে, বৈশিষ্ট্য, উদাহরণ সহ, কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ, আর প্রতি প্রকারের সেন্টেন্সের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং গঠন, উদাহরণ সহ আলোচনা করব। তারপরে অ্যাফার্মেটিভ বা পজিটিভ ও নেগেটিভ। এরপরে শেষে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে নিলে কি হয়, প্র্যাকটিস করে নিলে আমাদের এই পুরো ক্লাসটির খুব সুন্দরভাবে বুঝতে পেরে যাব। তো এরপরে আমি আসি টপিকে, ইন্ট্রোডাকশন। প্রথম টপিক ছিল আমাদের ইন্ট্রোডাকশনে আমরা জানবো যে সেন্টেন্স সম্পর্কে সম্যক জ্ঞান জানবো এবং এর গুরুত্ব। এটা আমরা ছোটবেলা থেকে জানি যে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলি, এটা আমরা জানি। সেন্টেন্সের প্রথমে এই যে ওয়ার্ড, আমি ওয়ার্ডটা আরেকবার বলে দিচ্ছি। আমি ইতিমধ্যে ওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছি এর আগের ক্লাসে, আমি ওয়ার্ডটা তবু আরেকবার বলে দিচ্ছি। ওয়ার্ড কি?
না কতগুলি লেটার যখন পাশাপাশি বসে, এই যে জিরো লিখেছি, কতগুলি লেটার পাশাপাশি বসেছে, লেটার পাশাপাশি বসেছে, এটা একটা অর্থ প্রকাশ করেছে, এটা একটা কি অর্থ প্রকাশ করেছে। নাহলে আমি যদি লিখে দিতাম EORZ, এটা কোনো ওয়ার্ড হতো? এটা তো কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসেছে, কিন্তু এটা কোনো অর্থ প্রকাশ করছে না। অর্থাৎ কতগুলি লেটার, কতগুলি লেটার পাশাপাশি বসেছে, আমি ভুল বললাম, কতগুলি লেটার পাশাপাশি বসেছে কিন্তু অর্থ প্রকাশ করেছে না, এই জন্য এটা কোনো ওয়ার্ড হবে না। তাহলে আমরা ওয়ার্ড সম্পর্কে বুঝতে পারলাম। আর এই ওয়ার্ড গুলো যখন পাশাপাশি বসে, অর্থাৎ ওয়ার্ড প্লাস ওয়ার্ড গুলো যখন পাশাপাশি বসবে তখন কি হবে যাবে, সেন্টেন্স হয়ে যাবে, কিংবা একটা ওয়ার্ডের মাধ্যমেও সেন্টেন্স হবে, সেটা আমি সব বলবো। এরপরে আমরা জানবো এই যে সেন্টেন্স এর গুরুত্বটা আমরা জানবো। যে কোনো জিনিসের গুরুত্ব জেনে নিলে আমাদের সেই জিনিসটা করতে ভালো লাগে, সেই জিনিসটা শিখতে ভালো লাগে। কি আমরা যদি যে কোনো জিনিসের গুরুত্বটা জানি, সেই জিনিসটা আমাদের শিখতে ভালো লাগে। সেন্টেন্সের গুরুত্ব কি? ইংলিশ গ্রামারে সেন্টেন্সের গুরুত্ব অনস্বীকার্য। প্রত্যেকটি সাহিত্যে, যে কোনো বাংলা ব্যাকরণে বলো কিংবা অন্যান্য ভাষায়, সেন্টেন্সের গুরুত্ব অর্থাৎ বাক্যের গুরুত্ব অপরিসীম। এই বাক্যের মাধ্যমেই কিন্তু আমরা হায়ার স্টাডিতে পরবর্তীকালে কি করতে পারবো, বিভিন্ন প্যারাগ্রাফ লিখতে পারবো, বিভিন্ন লেটার অর্থাৎ চিঠিপত্র বলো, বিভিন্ন রচনা বলো, এগুলো লিখতে পারবো। যার বাক্য সম্পর্কে ধারণা যত ভালো থাকবে, সে তত ভালো কি রাইটিং, বিভিন্ন প্রকার প্রশ্নের উত্তরও সে সুন্দরভাবে লিখতে পারবি বাক্যের ধারণা সম্পর্কে। এই জন্য বাক্যটা আমাদের জানা অত্যাবশ্যক, জরুরি খুব। এরপরে আসি আমরা দ্বিতীয় টপিকে, সেন্টেন্স কাকে বলে আর বৈশিষ্ট্য উদাহরণ সহ। এরপরে আমরা কিসে আসবো, টপিক 2 এ, সেন্টেন্স কাকে বলে বৈশিষ্ট্য উদাহরণ সহ। তাহলে সেন্টেন্স কথার অর্থ কি আমরা জানলাম, বাক্য। সেন্টেন্স কথার অর্থ বাক্য। সেন্টেন্স কাকে বলে না, কতগুলি ওয়ার্ড, কতগুলি ওয়ার্ড, এই ওয়ার্ড গুলি যখন পাশাপাশি বসে, কতগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে, একটা কমপ্লিট সেন্স আমাদের, অর্থাৎ আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে। তাহলে আমরা সেন্টেন্স সম্পর্কে কি জানলাম, কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, তখন তাকে কি বলা হয়, সেন্টেন্স বা বাক্য। আমি যদি এখানটায় লিখি রাম is a good boy, রাম ইজ এ গুড বয়। এগুলো দেখো কতগুলি ওয়ার্ড, এগুলো পাশাপাশি বসেছে, এটা কি একটা নির্দিষ্ট কমপ্লিট সেন্স, কিন্তু এটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। ওয়ার্ড গুলো পাশাপাশি বসে গেছে এবং এটা কি একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে। কতগুলি ওয়ার্ড একসঙ্গে যুক্ত হয়েছে নি, শুধু যুক্ত হলে হবে না, এটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সেন্টেন্স। যদি এরকম লেখা হতো এ ইজ গুড রাম বয়,
দেখো এখানটায়ও কিন্তু কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসেছে, ওয়ার্ড গুলো পাশাপাশি বসেছে, তো এটাকেও আমরা তো সেন্টেন্স বলবো। দেখো ওয়ার্ড গুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একসাথে বসেছে, তো এটাকেও তো আমরা সেন্টেন্স বলবো না, এটাকে আমরা সেন্টেন্স বলবো না। এর কারণ কি? এটা রং, এটা সেন্টেন্স না, সেন্টেন্স বলবো না। কেন না? এটাকে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসলেও একটা মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করছে না, মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করছে না। কিন্তু এর উপরেরটাই দেখো, প্রথম বাক্যে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসেছে এবং এটা মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করছে, তাই প্রথমেরটা হবে সেন্টেন্স। আর দ্বিতীয়টা সেন্টেন্সের শর্ত মানলেও কি হবে? সেন্টেন্সের নিয়মে ওয়ার্ড গুলো পাশাপাশি বসবে, কিন্তু দ্বিতীয় শর্তটা কি ছিল? যে ওইগুলো কি হবে? একটা কমপ্লিট সেন্স, অর্থাৎ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, তাকে বলা হয় সেন্টেন্স। এটা তো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে? করেনি, তাই এটা সেন্টেন্স না। এরপরে আমরা কি জানবো? এই যে সেন্টেন্স, আমরা তো সেন্টেন্স জানলাম, এর বৈশিষ্ট্য বা ফিচার গুলো জানবো, যে সেন্টেন্স একটা কি রকম হয়, সেন্টেন্সটা কি রকম লিখতে হয়, তা এই সেন্টেন্সের ফিচার বা বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। আচ্ছা, আমি যে লিখেছিলাম, আমি প্রথমে যে সেন্টেন্সটা লিখেছিলাম, রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়। তাহলে এখানটা দেখো সেন্টেন্সটা কি লেটার দিয়ে শুরু হচ্ছে? ক্যাপিটাল। সেন্টেন্স সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। সেন্টেন্স সর্বদা কি লেটার দিয়ে শুরু হয়েছে? ক্যাপিটাল লেটার। কোন সেন্টেন্স সর্বদা কি লেটার দিয়ে শুরু হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে আমরা এখানটায় সেন্টেন্সের একটি বৈশিষ্ট্য পেলাম, যে সেন্টেন্স সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে। অর্থাৎ আরটা কি? ক্যাপিটাল লেটার। এই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, নাকি আর এইভাবে লিখে দিলে হবে? হবে না। তাই সেন্টেন্স ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। শুরুটা হবে কি লেটার দিয়ে? তাহলে ক্যাপিটাল লেটারে। তাহলে সেন্টেন্সের 1 নম্বর বৈশিষ্ট্য কি পেলাম? যে সেন্টেন্স সর্বদা কি হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এবং সেন্টেন্সের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? দেখো সেন্টেন্স গুলো, ওয়ার্ড গুলো নির্দিষ্ট একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য ওয়ার্ড গুলো নির্দিষ্ট ক্রম অনুযায়ী বসেছে না বসেনি? ওয়ার্ড গুলো নির্দিষ্ট একটা ক্রম, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করেছে, নির্দিষ্ট ক্রম অনুযায়ী বসেছে ওয়ার্ড গুলো, তারপরে সেটা একটা সেন্স প্রকাশ করছে। ওয়ার্ড গুলো কি একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী বসবে, ওয়ার্ড গুলো নির্দিষ্ট ক্রম অনুযায়ী বসবে। ক্রম অনুযায়ী বসে। তাহলে আমরা সেন্টেন্সের দ্বিতীয় বৈশিষ্ট্য কি পেলাম? যে ওয়ার্ডস গুলো সেখানে বসিয়ে দিলে হবে না, একটা নির্দিষ্ট ক্রমানুযায়ী বসবে, না হলে কি হবে? সেন্টেন্স হবে। যদি আমি প্রথমে এ বসিয়ে দিই, তারপরে রাম বসিয়ে দিই, তারপরে গুড বসিয়ে দিই, এরকম বসালে কি হবে? হবে না। তাহলে ওয়ার্ড গুলো একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী বসবে। এবং সেন্টেন্সে কি হবে?
ওয়ার্ড গুলো নির্দিষ্ট ক্রম অনুযায়ী হবে। আর একটা আর বৈশিষ্ট্য কি হচ্ছে, তৃতীয় বৈশিষ্ট্য, আচ্ছা দেখো, রাম ইজ এ গুড বয়, এটা অর্থটা নির্দিষ্ট বাস্তব ও যুক্তিপূর্ণ আছে না নেই? যুক্তিপূর্ণ আছে। যদি আমি বলি সান রাইজেস ইস্ট, সান রাইজেস ইন দা ইস্ট, সান রাইজেস ইন দা ইস্ট, এটার একটা যুক্তি আছে না নেই? সূর্য পূর্ব দিকে আছে, এটা আমরা সবাই জানি, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমরা সবাই জানি। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, যদি আমি দেখি সান রাইজেস ইন দা ওয়েস্ট, ইন দা ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে ওঠে লিখি, কিংবা লিখি কাউ ইটস মিট, গরু মাংস খায়, এগুলো কি হচ্ছে, এটার অর্থ, এটা একটা কমপ্লিট সেন্স, হয়তো কমপ্লিট সেন্স প্রকাশ করছে, সেকেন্ড বাক্যটা, সেকেন্ড সেন্টেন্সটা একটা কমপ্লিট সেন্স হয়তো প্রকাশ করছে, এই যে দ্বিতীয় সেন্টেন্সটা একটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে, কিন্তু কি হচ্ছে না, এটা বাস্তব এবং যুক্তিগ্রাহ্য হচ্ছে না, এই জন্য এটা একটা সেন্টেন্স না। আর উপরে মানে 1 নম্বর সেন্টেন্সটা কি, একটা নির্দিষ্ট কি হচ্ছে, যুক্তিপূর্ণ হচ্ছে বা বাস্তব যুক্তিগ্রাহ্য, যে সূর্য তো পূর্ব দিকেই উঠে, এটা হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কি বাস্তব এবং যুক্তিগ্রাহ্য হতে হবে, তবেই সেটাকে বলা হবে সেন্টেন্স। তাহলে আমরা এই সমস্ত কমন টপিক, কমন সেন্টেন্সের ফিচার গুলো জানলাম, অর্থাৎ সেন্টেন্স বাস্তব এবং যুক্তিগ্রাহ্য হবে, যুক্তিগ্রাহ্য হতে হবে, কারণ সেন্টেন্স যদি বাস্তব হতে পারে, সেন্টেন্স বাস্তব এবং যুক্তিগ্রাহ্য হতে হবে, না হলে কি সেন্টেন্স হবে? যেমন আমি বললাম এক্ষুনি গরু ঘাস খায়, গরু মাংস খায়, গরু কি কখনো মাংস খেতে পারে? এটা একটা সেন্টেন্স, এটা একটু বাক্যই হল না, কারণ এটা হয়তো মনের ভাব প্রকাশ করছে, বাট এটা যুক্তিগ্রাহ্য এবং বাস্তবতাপূর্ণ নয়, তাই এটা সেন্টেন্স হবে না। আর প্রত্যেকটি সেন্টেন্স, উপরে উপর দিকে লিখে দিচ্ছি, প্রত্যেকটি সেন্টেন্স কি হবে, এন্ডস উইথ কি মার্ক দেওয়া হবে, ফুল স্টপ, কোশ্চেন, এক্সক্লেমেটরি, অর্থাৎ এই সমস্ত চিহ্ন দিয়ে সেন্টেন্স গুলি শেষ হবে। তাহলে আমরা কি পেলাম, যে সেন্টেন্স গুলি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, প্রত্যেকটি সেন্টেন্স ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, আর ওয়ার্ডস গুলো নির্দিষ্ট ক্রম অনুযায়ী বসবে, ওয়ার্ডস গুলো সেন্টেন্স করার জন্য নির্দিষ্ট ক্রম অনুযায়ী বসাতে হবে, তবেই একটা সেন্টেন্স সেন্টেন্সের মতো হবে, এবং সেন্টেন্স গুলি বাস্তব এবং যুক্তিগ্রাহ্য, যা বাস্তব হবে এবং যুক্তিগ্রাহ্য হবে, যা বাস্তব হবে এবং যুক্তিগ্রাহ্য হবে। যেমন পাখি আকাশে ওড়ে, এটা যেমন বাস্তব এবং যুক্তিগ্রাহ্য, ঠিক যদি কেউ বলে মানুষের ডানা আছে, এটা অথবা গরু আকাশে ওড়ে, এটা কি বাস্তব এবং যুক্তিগ্রাহ্য হবে না, তাহলে এটা সেন্টেন্স হবে না। তো এরপরে আমাদের টপিকে কি ছিল, সেন্টেন্সের বৈশিষ্ট্য উদাহরণ সহ পেয়ে গেলাম। এরপরে কাইন্ডস অফ দা সেন্টেন্স, কাইন্ডস অফ দা সেন্টেন্স, তো আমরা এবারে কাইন্ডস অফ অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ, কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স যে 5 প্রকার, সেই 5 প্রকার সেন্টেন্সের প্রকারভেদ আমরা এখন জানবো।
তো এরপরে আমরা কি জানলাম, সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। তাহলে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। সেন্টেন্স 5 প্রকারের। কিরকম? তাদের কাজ অনুসারে, ফাংশন অনুযায়ী 5 ভাগে। সেন্টেন্স তাদের ফাংশন অনুযায়ী 5 ভাগে, অর্থাৎ কাজের উপর ভিত্তি করে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন আমি কিছু বাক্যের উদাহরণ দিচ্ছি, যে সূর্য পূর্ব দিকে ওঠে, তোমার নাম কি, ভগবান তোমার মঙ্গল করুক, আমরা হুররে আমরা ম্যাচটি জিতে গেছি। তাহলে দেখো এই সমস্ত সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটি সেন্টেন্সের কাজ কিন্তু আলাদা, প্রত্যেকটি সেন্টেন্সই একে অপরের থেকে আলাদা, সম্পূর্ণ কাজের গত ভিত্তি থেকে আলাদা। কোন সেন্টেন্সের মাধ্যমে কাউকে যাচাই করা হচ্ছে, প্রশ্ন জিজ্ঞেস করে যাচাই করা হচ্ছে, আর কোন সেন্টেন্সের মাধ্যমে কারুর বর্ণনা দেওয়া হচ্ছে, আবার কোন সেন্টেন্সের মাধ্যমে কারুর প্রতি আশীর্বাদ দেওয়া হচ্ছে, কাউকে কি হচ্ছে? আশীর্বাদ দেওয়া হচ্ছে। আবার কোন সেন্টেন্সের মাধ্যমে নিজের মনের হঠাৎ আবেগ, উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে। তাহলে এই সমস্ত কাজের উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করছি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি সেন্টেন্স লিখছি না, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো, সেন্টেন্সটা লিখছি না। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। পারলে তোমরা খাতায় নোট করে নেবে। নোট করে নিলে কি হবে বলতো? তোমাদের পড়তে সুবিধা হবে, এগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে কি হলো? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কথার অর্থ কি? বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? বর্ণনামূলক বাক্য। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স কথার অর্থ কি? প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স কি? অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স কথার অর্থ কি? অনুজ্ঞাসূচক বাক্য। অপটেটিভ ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, এক্সক্লেমেটরি বিস্ময়বোধক বাক্য। অ্যাসার্টিভ অর্থাৎ কোনো কিছুর বর্ণনা দেওয়া হয় এই অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো আমরা এই সেন্টেন্সের ভাগগুলো পড়বো কেন? আমরা এই সেন্টেন্সের ভাগগুলো পড়বো কেন বা জানবো কেন? যেগুলো দরকার নেই সেগুলো জানার দরকার নেই, তো আমরা এরকম পড়বো কেন? না, আমরা যে সমস্ত বাক্য ব্যবহার করি এই সমস্ত ফাংশন অনুযায়ী বাক্যগুলো জেনে নিলে কি হবে বলতো? তোমাদের ভবিষ্যতে খুব কাজে লাগবে। যেমন আমরা যে সমস্ত দিনে আমরা যে সমস্ত কথা বলি, এই যে আমি তোমাদের সঙ্গে যে সমস্ত কথা বলছি, আমি তোমাদের সঙ্গে যে সমস্ত বাক্য ব্যবহার করছি, এগুলোর মধ্যে বেশিরভাগটাই কি হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং যখন তোমাদের জিজ্ঞেস করছি যে তোমাদের যখন শেষে আমি বলেছিলাম প্র্যাকটিস তোমাদের করাবো, তোমাদের উত্তর দিতে হবে যে তোমরা অপটেটিভ সেন্টেন্স কথার অর্থ কি। তখন কি হবে সেটা? তখন হবে সেটা ইচ্ছা বা প্রার্থনা সূচক, না সরি ভুল বললাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করব তখন প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স কি? অনুজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো বোঝালে তখন হবে ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ ইচ্ছা বা প্রার্থনা, যে ভগবান তোমাকে আশীর্বাদ করুক, এটা কি? ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে। আর এক্সক্লেমেটরি হঠাৎ আনন্দ, হুররে উই ওন দ্য ম্যাচ, এগুলোর মাধ্যমে কি হচ্ছে? বা হাউ ফাইন, এগুলোর মাধ্যমে কি হচ্ছে? এক্সক্লেমেটরি বিস্ময় প্রকাশ পাচ্ছে, নিজের মনের মধ্যে হঠাৎ আবেগ, উচ্ছ্বাস, দুঃখ এগুলো প্রকাশ পায়, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে অ্যাসার্টিভ কি? বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ কি? অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ যার মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা, নিজের মনের ইচ্ছা যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে বোঝাবে। সেন্টেন্স আমরা প্রতিদিনই ব্যবহার করছি, প্রতিদিন মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের মাধ্যমে হলো সেন্টেন্স। এই সেন্টেন্সটা কিন্তু আমরা প্রতিদিনই ব্যবহার করছি। আর কি আমাদের এই সেন্টেন্স গুলো একটু ভালো করে জেনে নিতে হবে। গ্রামার আমরা যে সমস্ত ইউজ করি সেই সমস্ত কথার ধরন থেকে
বা বিভিন্ন জিনিস থেকেই গ্রামার তৈরি হচ্ছে। হয়তো আমরা সেগুলো জানি, কিন্তু সেগুলো কিছু নিয়ম আছে, সেইগুলো ফলো করলে গ্রামার হয়ে যাবে। অপটেটিভ ইচ্ছা বা প্রার্থনা বলে দিলাম। এক্সক্লেমেটরি যে হঠাৎ জয়, হঠাৎ দুঃখ, যে যদি কেউ বলি যদি কেউ মারা যায় আমরা বলি, আমরা তখন বলি কি, হায় রে মানুষটা কি ভালো ছিল। তাহলে কি হঠাৎ দুঃখ, এগুলো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এরপরে আমি তোমাদের এগুলো বলেছিলাম প্রতি প্রকারে কাকে বলে, অর্থাৎ সেন্টেন্স গুলি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে, বৈশিষ্ট্য, প্যাটার্ন সহ আলোচনা করব। এরপরে আমি আলোচনা করছি। তোমরা ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবে। এই ক্লাসগুলো একটু ধৈর্য সহকারে করবে, তাহলে আমি আশা করছি তোমাদের কাছে ক্লাসগুলো হেল্পফুল হবে। তাহলে আমরা এখন 1 নম্বর সেন্টেন্স আলোচনা করব, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা এখন আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ কি? বর্ণনামূলক বা বিবৃতিমূলক। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ কি? বর্ণনামূলক বা বিবৃতিমূলক। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ তাহলে বর্ণনামূলক বা বিবৃতিমূলক। প্রথমে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের কি জানবো? সংজ্ঞা জানবো। কি জানবো? সংজ্ঞা, বা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কাকে বলে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা বা কাকে বলে আমরা জানবো, এর ডেফিনেশন বা সংজ্ঞাটা কাকে বলে জানবো। যে সেন্টেন্সের মাধ্যমে, কি বললাম, যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছু বর্ণনা করা হয় বা কোনো কিছু সম্পর্কে তথ্য প্রদান করা হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এই নামের মধ্যেই তাই সেই সেন্টেন্সটা কাকে বলে আছে। আমরা এই নামের মধ্যে এর বাংলা অর্থের মাধ্যমেই তো সেন্টেন্সটা কাকে বলে আমরা আছে পেয়ে যাব। এই বাংলা অর্থগুলো মুখস্থ করে নিলেই কি হয়ে যাবে, বাংলা অর্থগুলো আমাদের যদি মাথায় থাকে তবে এই সেন্টেন্সটা কাকে বলে আর কিছু জানার দরকার নেই। অ্যাসার্টিভ কি? বর্ণনামূলক। তাহলে কি লিখবো, যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছু জিনিস বর্ণনা করা হয়, কোনো কিছু জিনিস কি বর্ণনা করা হয়, বা কারুর সম্পর্কে কোনো কিছু মন্তব্য করা হয়, এটাও হবে। তাহলে আমরা এক কথায় কি মনে রাখবো, যে সেন্টেন্সের মাধ্যমে কোনো জিনিস বর্ণনা করা হয় বা কারুর সম্পর্ক বা বিবৃতি প্রকাশ করা হয় সেটাকে বলা হয় বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য, যার ইংরেজি অর্থ কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে পারবো তো। এরপরে এর উদাহরণ, যে বর্ণনা, কারুর সম্পর্কে বর্ণনা যখন বর্ণনা দিতে বলছে কারুর সম্পর্কে, আমরা উদাহরণে কি দেব? মেয়েটি সুন্দর, অর্থাৎ মেয়েটি কেমন? সুন্দর। উদাহরণ ভালো লেগেছে? মেয়েটি সুন্দর।
দ্য গার্ল ইজ সবাই এখন কি মন দিয়ে উদাহরণটা দেখছে, উদাহরণটা বুঝছে এখন সবাই মন দিয়ে। তাহলে মেয়েটি সুন্দর, অর্থাৎ মেয়েটির সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে কি হচ্ছে না, যে মেয়েটি কেমন সুন্দর। দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দর। এখন কি হচ্ছে, বর্ণনা দেওয়া হচ্ছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি, দ্য গার্ল ইজ বিউটিফুল, অর্থাৎ কারুর সম্পর্কে বর্ণনা দেওয়া। আমরা যদি প্রত্যেকটি সেন্টেন্স দেখি, সেন্টেন্সের যে বাংলা অর্থগুলো আছে তার মাধ্যমেই আমরা কি করতে পারবো, এই সেন্টেন্স কাকে বলে বা ডেফিনেশনটা বের করে নিতে পারবো। এই সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য তাহলে আমরা পেয়ে গেলাম, যে সেন্টেন্সের বৈশিষ্ট্য কি হলো, এই সেন্টেন্সের তথ্য, যে এটা বর্ণনা করবে, বর্ণনা মূলক। এই সেন্টেন্সটা কি বর্ণনামূলক, যে কাউকে কি করবে, বর্ণনা করবে। এছাড়া এই সেন্টেন্স কি করবে, তথ্য প্রদানের ক্ষেত্রে, তথ্য প্রদানের ক্ষেত্রে, তথ্য প্রদানের ক্ষেত্রে। আশা করছি তোমাদের এই ক্লাসটি ভালো লাগছে। আমার এই ক্লাসটি ভালো লাগছে। তো তথ্য প্রদানের ক্ষেত্রে, যেমন আমি যদি বলি যে সূর্য একটি নক্ষত্র, একটা তথ্য দিলাম তোমাদের, দ্য সান ইজ এ স্টার, একটা তথ্য দেওয়া হলো, তো তখন সেটা কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে যাবে। আর কি হবে, কারুর সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে, মন্তব্য করার ক্ষেত্রে, মন্তব্য করার ক্ষেত্রে, যে কারুর সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে, যেমন কি আমার মতে ওই ছেলেটি ভালো, আমার মতে ওই ছেলেটি খুব ভালো। তাহলে আমি কি ওই ছেলেটির সম্পর্কে কিছু না কিছু একটা মন্তব্য করছি কি করছি না, তাহলে মন্তব্য প্রকাশের ক্ষেত্রেও কি হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যে সেন্টেন্সের মাধ্যমে দেখতে পাবো সেগুলোকে কি বলা হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। বর্ণনামূলক, তথ্য প্রদান আর মন্তব্য। তাহলে কেউ যদি বলে তোমাকে, বলো তো বাবু অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, আমি যদি তখন আমার মাথায় অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ জানা থাকে, তখন আমি পেরে যাব কি যাব না, যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছু বর্ণনা করা হয় তাকে বলা হয় বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি পারবো কি পারবো না, নিশ্চয়ই পারবো। এরপরে আমি কি বলেছিলাম, সংজ্ঞা হয়ে গেল, বৈশিষ্ট্য হয়ে গেল। এরপরে আমরা আসবো কিসে, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি রকম হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স এর গঠন কি রকম হয়, দেখো প্রত্যেকটি সেন্টেন্স একটা নির্দিষ্ট গঠন অনুযায়ী হয়। যেমন প্রত্যেকটি মানুষের কি হয়, গঠন আছে, প্রত্যেকটি সেন্টেন্সেরও গঠন আছে। গঠন ছাড়া সেন্টেন্স একা একা তৈরি হতে পারবে না, অথবা এই গঠনটা জেনে রাখলে কি হবে, আমাদেরই সুবিধা হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য একটা শর্ট ফর্ম মুখস্থ করে রাখবে, SVO, এই শর্ট ফর্ম। এটা মনে রাখলে আর অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আর কিছু জানার দরকার নেই। এটা একটা সাধারণ সেন্টেন্সের কমন গঠন হয়, অথবা এটা অ্যাসার্টিভ সেন্টেন্সেরই গঠন ধরা যেতে পারে। তাহলে SVO কথার অর্থ কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো আমি প্রত্যেকটি সেন্টেন্স যে লিখেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছিলাম, দ্য সান রাইজেস, the sun rises in the
ইস্ট। তাহলে দেখো এটা সাবজেক্ট, সাবজেক্ট কি সাবজেক্ট না, এটা ভার্ব অবজেক্ট, তাহলে কি হলো প্রত্যেকটি সেন্টেন্সই আমি যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছিলাম সেগুলো কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তোমরা এটা আমি যেন বললাম এস ভি ও, এটা সবসময় মনে রাখবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কি কর্তা ক্রিয়া কর্ম, কর্ম কর্তা আগে বস, কর্তা ক্রিয়া কর্ম, এটা বাংলায় মনে থাকে না, কর্তা ক্রিয়া কর্ম এরকম পড়েছি, ঠিক এইরকমও ইংরেজিতে আমরা বাংলায় যা পড়েছি সেগুলো ইংরেজিতে সেই একই রকম, শুধু তার ইংরেজি অর্থগুলো আমাদের জানতে হবে। আমি সাবজেক্ট, প্রেডিকেট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সেন্টেন্সের এলিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, এই সেন্টেন্সের এলিমেন্ট ও সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে একটা আলাদা ভিডিও করব। এই একটি ক্লাসে এত কিছু ডিটেল আলোচনা করা যাবে না, একটা আলাদা ভিডিও করব। তোমরা যদি সেই ক্লাসটি চাও তো কমেন্টে অবশ্যই কমেন্ট করতে পারো যে হ্যাঁ আমরা ওই ক্লাসটি চাই। তো চলো এরপরে আমি কি এর গঠনটা জেনে নিলাম। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট আই লাইক অ্যাপেল, আমি আপেল ভালোবাসি। দেখো এখানটায় সাবজেক্ট আই, ভার্ব লাইক, অবজেক্ট কি অ্যাপেল। তাহলে প্রতিটা সেন্টেন্সেরই গঠন দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমি প্রত্যেকটি উদাহরণ সহ বুঝিয়ে দিলাম, তোমাদের ভালো লাগলো কি ভালো লাগলো না ক্লাসটা? এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে যে কথাগুলো বললাম, এরপরে আর অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আর কোনো ডাউট থাকবে? তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তবে কমেন্টে কমেন্ট করো যে আমার এটা বুঝতে অসুবিধা হয়েছে। আমি নিশ্চয়ই রিপ্লাই দেব, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি হচ্ছে সবসময় দেখছো আমি এগুলো দিয়ে শেষ করছি, সবসময় এইগুলো দিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ ফুল স্টপ। এটার নাম কি ফুল স্টপ, এই চিহ্ন দিয়ে শেষ হয়। আমি কিন্তু সেন্টেন্সের বৈশিষ্ট্য বলার সময় বলেছিলাম যে সেন্টেন্স ফুল স্টপ, কোশ্চেন মার্ক কিংবা এক্সক্লেমেটরি সাইন দিয়ে শেষ হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো কি দিয়ে শেষ, কি দিয়ে হচ্ছে ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে। তাহলে আমরা কি পেলাম আরেকবার বলে দিই, সংজ্ঞাতে কি পেলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা বর্ণনা, কোনো কিছু বর্ণনা করা হয় বা তথ্য প্রদান করা হয় কারোর সম্পর্কে, তখন সেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়। আর তারপরে কি জানলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো কিছু বর্ণনা করা হয়, তথ্য প্রদান করা, আর অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো কিছু তথ্য প্রদান করে এবং কি করে অ্যাসার্টিভ সেন্টেন্স কারুর সম্পর্কে মন্তব্য প্রকাশ করলেও সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্স সর্বদা ফুল স্টপ দিয়ে শেষ হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের যে গঠন ফরম্যাটটা এসভিও, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা জানবো ইন্টারোগেটিভ।
ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ আমি কি বলেছিলাম মনে করো? প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ প্রশ্নবোধক বাক্য। আর যদি আমার ক্লাসে কিছু সমস্যা হয় তবে তোমরা কমেন্টে জানাতে পারো যে আমি এটা বুঝতে পারছি না বা তোমার ক্লাসে আমার এটা সমস্যা হচ্ছে, বললে আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব। তো আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সটা তোমাদের খুব ভালো লেগেছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স যে বোঝালাম সেই সম্পর্কে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। এইরকম যদি আরো ভিডিও গ্রামারের ভিডিও চাও তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে? লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর এবং কি তোমরা ভিডিওর শেষে ক্লাসের শেষে একটা লাইক করে দিবে। লাইক করলে কি হয়? আমাদের ক্লাস করতে ভালো লাগে। তো চলো আর এর বেশি কথা না বাড়িয়ে এরপরে আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলি? তাহলে এবারে আসছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স কথাটির অর্থ কি? প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা সংজ্ঞায় পেয়ে যাচ্ছি না? সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো আমি যদি সংজ্ঞাটা করি, যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয় বা সেটাকে প্রশ্নবোধক বাক্য বলা হয়। যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে সেটা প্রশ্নবোধক বাক্য বলা হয়। তাহলে একদম আমরা যদি এই বাংলা অর্থগুলো জেনে থাকি তাহলে আমরা কি খুব সহজে এর সংজ্ঞাটা পাবো, এরপরে এর বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবো। বৈশিষ্ট্য বা ফিচার গুলো আমরা কি পাবো? প্রশ্নবোধক বাক্য সবসময় কি হয়? প্রশ্ন জিজ্ঞেস করা হয়, এই সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে কি হয়? সর্বদা প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর কি হয়? কোনো কিছু সম্পর্কে তথ্য অনুসন্ধান করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে তথ্য প্রদান করা হয় আর এটার মাধ্যমে তথ্য অনুসন্ধান করা হয়, অর্থাৎ এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আমরা বুঝতে পারলাম আশা করি। এরপরে আমরা যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, এই প্রশ্নের উত্তর যে প্রশ্নকে ক ভাগে ভাগ করা হয় বলতো? কোশ্চেন ক ধরনের হয়? একটি হয় ইয়েস নো টাইপ, ইয়েস নো টাইপ, আর একটি WH ওয়ার্ড। তাহলে ইয়েস নো টাইপ আর WH ওয়ার্ড। তাহলে কোশ্চেন দু রকমের হয় আমরা পেলাম, ইয়েস নো টাইপ কোশ্চেন আর WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন। ইয়েস, তোমরা এখন প্রশ্ন করতে পারো যে ইয়েস নো টাইপ কোশ্চেনটা কি আর WH ওয়ার্ড দিয়ে কোশ্চেনটা কি? তো ইয়েস নো টাইপ কোশ্চেন কি? যেখানটায় কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে তার উত্তর কি হবে? হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না। তাহলে ইয়েস নো টাইপ কোশ্চেনে আমরা কি বললাম? যে কোনো কিছু কোশ্চেন জিজ্ঞেস করলে তার মাধ্যমে কি হবে? হ্যাঁ অথবা না। যেমন তুমি কি ফুটবল খেলো? আর ইউ প্লেইং ফুটবল? আর ইউ প্লেইং ফুটবল? এর উত্তর কি হবে? হ্যাঁ অথবা না হবে।
কি এটা এই ধরনের কোশ্চেন গুলোকে বলা হয় ইয়েস নো টাইপ কোশ্চেন। আমি এটা এখন ডাস্টার দিয়ে ক্লিন করে দিলাম, তোমরা আশা করি নোট করে নিয়েছো। তাহলে এগুলোর কি এই সমস্ত কোশ্চেনে কি হয় যে হ্যাঁ অথবা না উত্তরটা হয়। এগুলো সাধারণত অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। হেল্পিং ভার্ব দিয়ে এই সেন্টেন্স গুলো শুরু হয়। তাহলে কি বললাম, এই সেন্টেন্স গুলো হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ এর মাধ্যমে তথ্য যে জানতে চাওয়া যায় সেগুলো কি তার উত্তর শুধুমাত্র হ্যাঁ অথবা না হবে। তাহলে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে। তারপরে কি, তারপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট প্লাস মেন ভার্ব এমভি লিখে দিলাম প্লাস অবজেক্ট এন্ড আদার্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের দু রকম সেন্টেন্সের গঠন আছে, সেই দু রকমই আমি বলবো। তাহলে কি, প্রথমে হেল্পিং ভার্ব যেমন আর ইউ প্লেইং ফুটবল, আর ইউ প্লেইং ফুটবল কথাটির অর্থ কি? আর ইউ প্লেইং ফুটবল এই কথাটির অর্থ কি? যে তুমি কি ফুটবল খেলো, এর উত্তরে কি হবে? হ্যাঁ, ইয়েস অর নো। তাহলে এটা কি হচ্ছে ইয়েস অর নো টাইপ কোশ্চেন। এ দেখো হেল্পিং ভার্ব, আমার প্রথমে হেল্পিং ভার্ব আছে, তারপরে কি হবে সাবজেক্ট, আমার সাবজেক্ট আমি দিয়েছি, তারপরে কি মেন ভার্ব প্লে আছে, তারপরে অবজেক্ট এন্ড আদার্স, এই যে অবজেক্ট এন্ড আদার্স আছে। তাহলে কি হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ইয়েস অর নো টাইপ কোশ্চেনের স্ট্রাকচারটা কি রকম, হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট এন্ড আদার্স। এরপরে আমি আসছি কিসে থেকে, কিসে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেন বা ডব্লিউএইচ কোশ্চেনে আমি আসছি। আমি একটু এবারে তাড়াতাড়ি বন্ধুরা বলছি, তোমরা তাড়াতাড়ি বলছি, ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি। এরপরে ডব্লিউএইচ দিয়ে কোশ্চেন আছে, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, এখানে কি ডব্লিউএইচ ওয়ার্ড আছে। ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, হু, হোয়াট, হাউ, হোয়ার, মানে ডব্লিউএইচ যেগুলোতে প্রথম আছে বা হাউটাও কি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড হবে। তাহলে হু, হোয়াট এগুলো ডব্লিউএইচ যেগুলো প্রথমে আছে সেগুলো কি হবে ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে আমি কি ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে হবে, তারপরে এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম, ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট। এখানটায় মেন ভার্ব নেই, মেন ভার্ব থাকে না, নেই, এই জন্য আমরা মেন ভার্বটা দিইনি, মেন ভার্বও থাকে। হোয়াট ইজ ইউর নেম, মেন ভার্ব, এখানটায় আমরা অক্সিলারি ভার্ব নিয়েছি, যেখানটায় মেন ভার্ব আছে, যেমন হেয়ার আর ইউ গোয়িং, এখানটায় কি মেন ভার্ব ছিল হেয়ার আর ইউ গোয়িং। তাহলে কি এখানটায় কি হবে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট না হয়ে এখানটায় মেন ভার্বটা হতো। তাহলে আমরা কি কি পেলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, তাহলে যে সেন্টেন্সের দ্বারা প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের দ্বারা প্রশ্ন করা হয়
আর কি কোনো কিছু সম্পর্কে তথ্য জানতে দেওয়া হয়। এই সেন্টেন্সের দু রকম, ইয়েস নো টাইপ আর কি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন হয়। আর তাহলে আমরা ইয়েস নো টাইপ কোশ্চেনের আমরা কি পেলাম, যে স্ট্রাকচারটা কি পেলাম, প্রথমে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব প্লাস কি হলো, হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট এন্ড আদার। আর যে কোশ্চেন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেন ডব্লিউএইচ প্লাস এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলতে পারো, প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। অক্সিলারি ভার্ব 24টি আছে, অক্সিলারি ভার্ব 24টি আছে, এগুলো আমি পরে কোনো ক্লাসে আলোচনা করব। আমি একদম সমস্ত কিছু আলোচনা করব, তোমরা এই ব্যাচে সমস্ত কিছু পাবে। তাহলে আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আর তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলো না। এরপরে আসবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের পর ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য, আদেশ অনুরোধমূলক বাক্য। বা আদেশ অনুরোধ, তোমরা আদেশ অনুরোধটা মনে রাখবে। তাহলে যে সেন্টেন্সের মাধ্যমে, তাহলে আমি প্রথমে ডেফিনেশনটা দিচ্ছি, এই জন্য ডি লিখে দিচ্ছি, যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যেমন ইম্পারেটিভ সেন্টেন্স বলে, তাহলে যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছু আদেশ অনুরোধ এগুলো বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ যেমন কি, ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ গো, শুধুমাত্র গো, গো একটা সাবজেক্ট, আর গো একটা সেন্টেন্স, শুধুমাত্র কখনো কখনো একটি ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হয়, তবে এটা ভার্ব, যদি ভার্ব হয় তাহলে কি হলো, একটি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হয়। গো এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। এর সাবজেক্টটা, যেখানটায় সাবজেক্টটা কি আছে, উহ্য আছে, সাবজেক্টটা কি আছে, উহ্য আছে। অথবা ডু ইট নাও, যে এটা এক্ষুনি করো, অর্থাৎ যে সেন্টেন্সের দ্বারা কি হয়, আদেশ উপদেশ বা অনুরোধ প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখানটায় সাধারণত কি হয়, কর্তা বা সাবজেক্টটি উহ্য থাকে, কর্তা বা সাবজেক্টটি কি থাকে, উহ্য থাকে। কোন এই সেন্টেন্স গুলো কোনখানটায় ইউজ করা হয়, উপদেশ বা বাণীতে ইউজ করা হয়। এই সেন্টেন্স গুলো সাধারণত কোথায় ইউজ করা হয়, উপদেশ বা বাণীতে ইউজ করা হয়, কাউকে আদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই সেন্টেন্স। কারুর কাছে কিছু আবেদন জানানোর জন্য আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। তাহলে এর আমরা গঠন যদি স্ট্রাকচার পাই তাহলে কি করব, এর স্ট্রাকচারটা দেখো আমি লিখেছি, এমভি অর্থাৎ মেন ভার্ব প্লাস অবজেক্ট এন্ড আদার্স ওয়ার্ড, অবজেক্ট এন্ড আদার্স ওয়ার্ড। অর্থাৎ দেখো মেন ভার্ব আমার প্রথমে বসে গেছে, তারপরে কি অবজেক্ট, তারপরে আদার্স ওয়ার্ড বসেছে। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যদি এক্সামে যদি দেয় যে এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স, আমি অবশ্যই চিনতে পারবো যে সেন্টেন্সের মাধ্যমে কোনো আদেশ অনুরোধ উপদেশমূলক বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন কি ডু ইট নাও, গো, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ অনুরোধ উপদেশ বোঝাতে এই সেন্টেন্সটি ব্যবহার করা হয়, বা সাবধান বাণী উচ্চারণেও এই সেন্টেন্সটি ব্যবহার করা হয়। এর স্ট্রাকচার কি, এমবি অর্থাৎ মেন ভার্ব আগে বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে আদার ওয়ার্ড বসবে। তাহলে মেন ভার্ব, অবজেক্ট এন্ড আদার ওয়ার্ড। তোমরা একটু মন দিয়ে শুনবে, যারা নতুন নতুন এই সেন্টেন্স গুলো সম্পর্কে শিখছো
কারণ আদার ওয়ার্ড, অবজেক্ট, মেন ভার্ব এগুলো কি আমি ফুল ফর্ম শর্টে লিখে দিচ্ছি। এরপরে আমরা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো, অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। যে সেন্টেন্সের মাধ্যমে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, এই দেখো এই বাংলা অর্থগুলো জানলেই আমি কিন্তু ডেফিনেশন করতে পারছি। যে সেন্টেন্সের মাধ্যমে ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। যেমন মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, তাহলে এই সমস্ত অপটেটিভ সেন্টেন্স কি ঈশ্বর তোমার মঙ্গল করুক, এর মাধ্যমে কি ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে, ঈশ্বরের কাছে প্রার্থনা বোঝাতে, তখন কি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মে হি ডাই অর্থাৎ এই সেন্টেন্সটার মাধ্যমে কি হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে না, তাহলে এইগুলো কি হচ্ছে, এইগুলো কি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে, অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার মঙ্গল করুক, কিংবা তিনি কি শান্তিতে মরেছেন, এই সমস্ত সেন্টেন্সের মাধ্যমে কি হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে। তাই এগুলো কি হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, তাই এগুলো কি অপটেটিভ সেন্টেন্স। তো আমরা এখন অপটেটিভ সেন্টেন্সের গঠনটা জেনে নেব। দেখো আমি এই বাক্যগুলো দেখে আমি স্ট্রাকচারটা দেখবো। মে প্লাস, এই মের পর কি আছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে মে সাবজেক্ট প্লাস মে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এন্ড আদার ওয়ার্ড, মে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ড, মে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ড, মে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি প্রথমে মে দিলাম, তারপরে কি সাবজেক্ট হি, মেটা আছে, সাবজেক্টটা কি হি, মেন ভার্ব কি ডাই, আর আদার ওয়ার্ড তো তোমাদের আছে। তাহলে যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছু ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, এবারে অপটেটিভ সেন্টেন্সের গঠনটা আমি বলে দিলাম, এটা তোমরা জেনে রাখবে। আমি একটা কথা বল দিই, আমার খুব একটা মনে পড়ছে না, আমি ওই অপটেটিভ সেন্টেন্সের আগে ইম্পারেটিভ সেন্টেন্স করেছিলাম, যেখানটায় বোধহয় লিখেছিলাম সাবজেক্ট, এটা খেয়াল রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি রকম হয়। আরেকবার লিখে দিচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি রকম হয়। ওটা ভুল লিখেছিলাম মনে হয়, অনুজ্ঞাসূচক। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য, আমি ওটা এই অপটেটিভ সেন্টেন্সের আগে করেছিলাম।
ইম্পারেটিভ সেন্টেন্সে মেন ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট হবে, মেন ভার্বের পর অবজেক্ট হবে। আমি ওটা সাধারণত কি লিখেছিলাম, সাবজেক্ট মনে হয় লিখেছিলাম, কিটা লিখেছিলাম ঠিক মনে পড়ছে না, প্লাস আদার্স ওয়ার্ড, আদার্স ওয়ার্ড, ওইখানটায় সাবজেক্টের জায়গায় অবজেক্ট হবে। ওইখানটায় যদি আমি সাবজেক্ট লিখে থাকি তাহলে এর জন্য আমি অত্যন্ত দুঃখিত, হয়তো আমার ভুলে বা বেখেয়ালে লেখা হয়ে গেছে, সেটা নিয়ে তোমরা কিছু মনে করবে না। এরপরে আমরা শেষ সেন্টেন্সে আসি, এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য, যেটাকে আমরা কি বলে জানি, বিস্ময়বোধক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য কাকে বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে বক্তার মনের আনন্দ, দুঃখ হঠাৎ করে প্রকাশ পাবে। বক্তার বক্তার মনের হঠাৎ কোনো আবেগ, অনুভূতি প্রকাশ পাবে যে সেন্টেন্সের মাধ্যমে, তাকে সেই সেন্টেন্সকে কি বলা হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেই সেন্টেন্সকে কি বলা হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন কি সুন্দর, কি সুন্দর, এর উদাহরণটা দিচ্ছি, কি সুন্দর, হাউ নাইস, কি সুন্দর, এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্ব না থাকলেও হয়ে যায়, এটাকে কি বলা হচ্ছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় তাহলে কখনো ভার্বের প্রয়োজন, হোয়াট কিংবা হাউ দিয়ে শুরু হয় তাহলে ভার্বের প্রয়োজন হয় না, তখন প্রয়োজনে ভার্বটি সাবজেক্টের পরে, আবার কখনো কখনো প্রয়োজনে ভার্ব হোয়াট বা হাউ দিয়ে শুরু হলে তখন সেটা কি দিয়ে শুরু হয় না, তখন ভার্বের প্রয়োজন হয় না। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে বৈশিষ্ট্যগুলো আমি আগে বলে দিই। এক্সক্লেমেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য কি আছে না, এটা হঠাৎ আবেগ অর্থাৎ বিস্ময় প্রকাশ করবে, হঠাৎ আবেগ, অনুভূতি মনে প্রকাশ করবে। এটা কি দিয়ে শেষ হবে? এক্সক্লেমেটরি সাইন দিয়ে শেষ হবে। তাই ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনা খুবই সহজ। আর কি বললাম, যখন হোয়াট বা হাউ এই সমস্ত দিয়ে যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় তখন ভার্ব না থাকলেও সেন্টেন্সটি হয়ে যায়। যেমন আমি এখনই উদাহরণ দিলাম, হাউ নাইস, হোয়াট এ নয়েজ, কি গোলমাল। তাহলে কি এই সমস্ত সেন্টেন্সকে কি বলা হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যদি আমরা গঠন দেখি তাহলে কি রকম হবে? যে প্রথমে কোনো এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকবে, তারপরে অবজেক্ট থাকতে পারে, কিংবা অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, অ্যাডভার্ব এগুলো থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জেনে নাও, যে সেন্টেন্সের মাধ্যমে কোনো বিষয় অর্থাৎ বক্তার মনের হঠাৎ আবেগ, দুঃখ, সুখ ইত্যাদি প্রকাশ, দুঃখ, সুখ, আনন্দ এগুলো প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন হোয়াট এ নয়, হুররে, উই হ্যাড ওন দ্য ম্যাচ, এই ধরনের কথা
মানে কি, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ হঠাৎ আনন্দ প্রকাশ পাচ্ছে, এগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি এক্সক্লেমেটরি সাইন, এটাকে বিস্ময়বোধক বিস্ময়সূচক চিহ্ন বলে। এরপরে শেষ টপিকে আমাদের কি ছিল, কি ছিল, অ্যাফার্মেটিভ বা পজিটিভ আর নেগেটিভ। এটা বলার আগে আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি কি কি বললাম। না, আমি এটা আগে বলে দিই, পজিটিভ আর নেগেটিভ। এই যে প্রতিটা সেন্টেন্স, আমি অ্যাসার্টিভ বলো, ইন্টারোগেটিভ বলো, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, প্রতিটা সেন্টেন্সকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। প্রতিটা সেন্টেন্সকে পজিটিভ, নেগেটিভ। যেমন রাম, যেমন রাম ভালো ছেলে, পজিটিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি পজিটিভ হয়। আবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি যদি নেগেটিভ করি, সি ইজ নট বিউটিফুল, তাহলে কি একটা সেন্টেন্স দু রকমের, প্রতিটা এই যে সেন্টেন্স গুলো দু রকমের ভাগ আছে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কিন্তু এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করছি না, আমি জাস্ট তোমাদের উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তাহলে প্রতিটা সেন্টেন্সের দুটো ভাগ, পজিটিভ আর নেগেটিভ, অর্থাৎ ইতিবাচক আর নেগেটিভ মানে নেতিবাচক, অর্থাৎ নট শব্দটা থাকবে নেগেটিভে। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এবারে আমি একদম গোড়া থেকে রিভিশন করে দিই যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি, যার মাধ্যমে বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, কোশ্চেন মার্ক থাকবে সবার শেষে, এটা তোমরা সবাই জানো। কোশ্চেন মার্ক থাকলে এই সেন্টেন্সটা চেনাও সোজা। ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো বোঝালে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। আর অপারেটিভ ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, আর কি এক্সক্লেমেটরি বিস্ময়সূচক বাক্য হবে। আশা করি তোমরা এই সেন্টেন্সের ক্লাসটি তোমাদের ভালো লাগিয়েছে। এরপরে আমি প্র্যাকটিস করব, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান। আমরা এই প্র্যাকটিস করলে আমাদের পুরো ক্লাসটা, এই যে পুরো ক্লাসটা আমরা করেছি, সেই ক্লাসটি আমাদের খুব সহজেই করলে আমরা পুরো এই ক্লাসটি, আমাদের এই পুরো ক্লাসটি রিভিশন হয়ে যাবে, আমাদের যে পুরো ক্লাসটি। তাহলে চলো আমরা এবারে প্র্যাকটিসে ফিরে যাই। প্রথম সেন্টেন্স কি আছে, অর্থাৎ কোনটি কি ধরনের সেন্টেন্স আমাদের সেটা বলতে হবে। রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। তাহলে গোলাপ হয় সুন্দর ফুল, তাহলে গোলাপ সুন্দর ফুল। এখানটায় কি পেলাম, এখানটা কি গোলাপ সম্পর্কে আমাদের তথ্য প্রদান করা হচ্ছে, এটা কি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কি জেনেছিলাম, তথ্য প্রদান করা হলে বা কোনো কিছু বর্ণনা করা হলে তখন সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা পেয়ে গেলাম। এবারে হোয়াট এ নাইস প্লেস, হোয়াট এ নাইস প্লেস, এখানে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। আবার এই সেন্টেন্সটা দেখে বলো তো, হোয়াট এ নাইস প্লেস, কি সুন্দর এই জায়গাটি। অর্থাৎ হঠাৎ করে মনের আবেগটা কেউ পরিস্ফুটিত হচ্ছে, হঠাৎ করে মনের আবেগটা, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। বা খুব সহজেই চেনা যাবে কারণ এক্সক্লেমেটরি সাইন আছে, এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি, আশা করি তোমরা এই দুটো করতে পেরেছো। তোমরা স্কিপ করে এইগুলো করে একবার কমেন্ট সেকশনে যে যা লিখে ফেলো দেখি যে কোনটা কি সেন্টেন্স, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা শিখেছো আমার এই ক্লাস থেকে, কিংবা আমার এই ক্লাস থেকে কি তোমরা সত্যি উপকার পাচ্ছ, তাহলে আমি এটা বুঝতে পারবো। এরপরে কি আছে, মে গড ব্লেস ইউ, আমি এক্ষুনি এটা করিয়েছিলাম, মে গড ব্লেস ইউ, এটা কি সেন্টেন্স, মে গড ব্লেস ইউ।
অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক, এটা কি সেন্টেন্স? অপটেটিভ। কেন অপটেটিভ? এর দ্বারা ইচ্ছা প্রকাশ করছে না, ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করছে না, প্রার্থনা প্রকাশ করছে না যে ভগবান তোমার মঙ্গল করুক, প্রার্থনা প্রকাশ, এই জন্য এটা অপটেটিভ সেন্টেন্স। আমরা জেনেছিলাম যে অপটেটিভ সেন্টেন্সের কাকে বলে না প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ বোধক বাক্য। এরপরে কি আছে? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ আমাকে এক গ্লাস জল দাও, আমাকে এক গ্লাস জল দাও। তাহলে এটা কি সেন্টেন্স হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? কোন সেন্টেন্সে? প্লিজ গিভ মি এ ওয়াটার। তোমরা কি এটা পেরেছো? প্লিজ গিভ মি ওয়াটার এর দ্বারা কি অনুরোধ বোঝানো হচ্ছে, তাহলে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে দয়া করে এক গ্লাস জল দাও, এর দ্বারা কি অনুরোধ বোঝাচ্ছে, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট হ্যাভ ইউ ডান, আমরা এর কোশ্চেন মার্ক আছে, এটা তো সবাই দেখে, কোশ্চেন মার্ক থাকলে আমরা এই দুটো সেন্টেন্সে না খুবই সোজা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি সাইন থাকে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি থাকে? ইন্টারোগেটিভ মার্ক। তাহলে হোয়াট হ্যাভ ইউ ডান, দেখতো এটা কি হলো? কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আসি, হি ডাজ নট গো, এটা কি এর অর্থ? এই সেন্টেন্সের মাধ্যমে কি কারোর সম্পর্কে তথ্য প্রদান করা হচ্ছে, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু দেখো আমি শেষে বলেছিলাম প্রতিটা সেন্টেন্সকে দুভাগে ভাগ করা হয়, কি? পজিটিভ আর নেগেটিভ, দুটো দিকে, পজিটিভ আর নেগেটিভ। এটা কি নট আছে, এর অর্থ কি? নেগেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ। অ্যাসার্টিভ কিন্তু নেগেটিভ। সি ইজ নট এ গুড গার্ল, তাহলে নট আছে, এটা নেগেটিভ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এইগুলো এই প্র্যাকটিস থেকে আশা করি তোমাদের পুরো সেন্টেন্সের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। এর পরের দিন আমি কি করাবো না সেন্টেন্সের এলিমেন্ট আর সাবজেক্ট প্রেডিকেট করাবো, কারণ এই একটি ক্লাসই প্রচুর লং হয়ে গেছে, এই জন্য আর বেশি করাচ্ছি না। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ক্লাসের ভিডিওর শেষে একটি লাইক করে যাবে। লাইক করলে কি হয়, আমাদের ক্লাস করতে ভালো লাগে, আমরা আরো ভালোভাবে তোমাদের কাছে ক্লাস করতে অনুপ্রাণিত হই। আর যদি হেল্পফুল হয় বলে মনে হয় তাহলে তোমরা বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।